ফাহিম ভাই, সালমান ভাই অলরেডি যা বইলা ফালাইছে, এরপরে আসলে বেশি কিছু বলার নাই। বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি। আপনারা অনেকে বুঝে গেছেন আপনাদের নিজেদের ক্যারিয়ারের জন্য কি করতে হবে। আমার একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। আহ সো আমি হচ্ছে বাই দ্য ওয়ে ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পড়াশোনা করছি আইওটিতে। সিমিলার কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড সালমান ভাইয়ের মতোই। মিডল ক্লাস ফ্যামিলি। একটু ছাত্র ভালো ছিলাম, কিন্তু ছোটবেলা থেকে আঁকাআঁকি, গল্প লেখালেখি এগুলো পছন্দ করতাম। ভালো ছাত্র যেহেতু, বাপ মা জোর করে ইঞ্জিনিয়ারিং পড়াইছে, ইঞ্জিনিয়ারিং পাশ করছি। কইরা বাপ মারে সার্টিফিকেট দিছি, এই নাও সার্টিফিকেট, আমি জীবনে ইঞ্জিনিয়ারিং করুম না। কি করবি আমি জানি না, বাট ডেফিনেটলি নট ইঞ্জিনিয়ারিং। তারপরে কি করলাম, আমি ব্র্যাকে যায় জয়েন করলাম, ব্র্যাক এনজিও যেটা। কেন? কারণ ওইখানে অ্যাটলিস্ট ব্র্যাক যেহেতু অনেক ধরনের কাজ করে, অ্যাটলিস্ট কি আমার ভালো লাগে ওইটা খুঁজে বাইর করতে পারবো। সো অ্যাজ ইন ব্র্যাক ফর ফিউ ইয়ার্স। তারপর বাইরে চলে গেছিলাম মাস্টার্স করতে জার্মানিতে, রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়তে। দেশে ফিরে ব্র্যাকে চাকরি বাকরি ছাইরা নিজের প্রতিষ্ঠান শুরু করি, লাইট অফ হোপ। আমার বাড়ি ময়মনসিংহ, কথার টানে বোঝা যাবে হয়তো। ওই এলাকার কেউ আছেন? ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ। আমার দাদার বাড়ি কিশোরগঞ্জ। তো গুড, হ্যাঁ। সো এলাকার ভাই ব্রাদার পাওয়া গেছে কিছু ভালো, সো মন খুলে কথা বলা যাবে। আচ্ছা, সো কেন শুরু করছি লাইট অফ হোপ এবং ওই জায়গা থেকে কিভাবে এখন আমরা একটু ইয়োধদের সাথে কাজ করতেছি এইটা একটু বলি, এবং সেইটার সাথেই যে আজকের যে টপিকটা একটু আমি অল্প করে টাচ করব, যে আপনারা সবাই কাজ করতে চাইতেছেন, ভবিষ্যৎটা কি, এখন যে কাজ আছে সেই কাজগুলা কি থাকবে কিনা, কিংবা এখন যে কাজগুলা যেইভাবে আমি করতেছি সেই কাজগুলা কি একইভাবে 10 বছর পরেও করতে পারবো কিনা। সো আমার প্রতিষ্ঠান যেটা লাইট অফ হোপ, এটা আপনারা নাম শুনবেন না, কারণ এটা বাচ্চাদের নিয়ে কাজ করে। সো আমরা বাচ্চাদের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে কাজ করি। আহ, আমাদের কয়েকটা ব্র্যান্ড আছে, এগুলো হয়তো যারা বাবা মা এখানে যে কেউ থাকে জানতে পারেন। গুফি, কিডস টাইম, টগুমগু, এগুলো হচ্ছে আমাদের কিছু ব্র্যান্ড। আমরা 2017-তে আমরা যখন দেশের বাইরে থেকে ব্যাক করে, আমি এবং আমাদের কয়েকজন বন্ধু, আমরা সবাই বিভিন্ন দেশে মাস্টার্স পিএইচডি করতেছিলাম, অ্যান্ড উই ওয়ান্টেড টু কাম ব্যাক অ্যান্ড ডু সামথিং ইন বাংলাদেশ। সো প্রথম ইয়া ছিল যে এডুকেশন এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা সবাই আমাদের এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রোডাক্ট, তো কি পইরাইছি আমরা জানি। হ্যাঁ, সো আমিও যা শিখছি আপনিও তা শিখছেন। হ্যাঁ, তো ওখানে কিছু শিখি নাই। তো তো আমরা সত্যি সত্যি একটা জিনিস দেখতে চাইতেছিলাম, যে আচ্ছা, ভবিষ্যতের জবগুলা কেমন হবে এবং কি কাহিনী ওইখানে। তখন দেখলাম যে একটা স্টাডি বলতেছে যে সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে ছোট, এই 3 থেকে 10-12 বছর বয়সের, প্রাইমারি স্কুলে পড়ে। এবং এই স্টাডিটা বলতেছে যে এইসব পোলাপান যখন বড় হবে, আপনাদের বয়সী হবে এবং চাকরি বাকরি খোঁজা শুরু করবে, 70% বাচ্চা কাচ্চা এমন একটা কাজে ঢুকবে যেটার অস্তিত্ব এখন দুনিয়াতে নাই। তাহলে চিন্তা করেন, প্রতি 10টা বাচ্চার ভিতরে 60টা বাচ্চা, তাহলে ধরেন যে এটা 2040-এর পরের আলাপ, এমন কাজ আসবে আমরা কেউ জানিও না কি কাজ, এটার এখন অস্তিত্বই নাই। কিন্তু পোলাপানরে দইরা দইরা শিখাইতেছি, এই পর ওই পর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পর। সো তখন আমরা ইয়া করলাম যে আচ্ছা, বাচ্চাদের যদি এই কাহিনী হয়, অ্যাডাল্টদের কি অবস্থা, ইয়তদের কি অবস্থা। 17-তে আমরা যখন দেখলাম, তখন আমরা দেখলাম যে আচ্ছা, তখনই 46% গ্র্যাজুয়েট বাংলাদেশে বেকার ঘুরতেছে। 17-র কথা, এখন তো এটা আরো বাড়ছে। আমাদেরকে তখন খুব কনসিয়াস একটা সিদ্ধান্ত নিতে হইলো ফাউন্ডার হিসেবে, যে আমরা কি বাচ্চাদের নিয়ে কাজ করব নাকি বড়দের নিয়ে কাজ করব। তো তখনই আসলে যেহেতু বড়দের নিয়ে, ইয়তদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করতেছেই, তাহলে আমরা ছোট বাচ্চাদের নিয়ে করি। ওইখানে কেউ কিছু করে না, খালি ওইখানে সরসরা এবিসিডি, ইংরেজিতে ভালো না অঙ্কে ভালো, এগুলো নিয়ে কথাবার্তা হয়। ওইখানে কিন্তু এই ভবিষ্যৎ দক্ষতাগুলা কি কি, মূলত ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, এইগুলা কি আমরা শেখাই আমাদের বাচ্চাদের? শেখাই না। স্কুলে কোথাও শেখায়? শেখায় না। বড় এও তো শেখায় না। ইউনিভার্সিটি কেউ শিখাইছে কোনোদিন? শেখায় নাই।
সো আমাদের কাছে মনে হয়েছে যে না, আচ্ছা, যেহেতু বাচ্চাদের নিয়ে কেউ কিছু করতেছে না, আমরা বাচ্চাদের নিয়ে করি। এবং এইটা 2016 সালের কথা। অলমোস্ট এখন 10 বছর আমরা এই বাচ্চাদের নিয়েই কাজ করতেছি, এবং মাসাল্লাহ বেশ ভালো অবস্থায় আছে। আমাদের অনেক কন্টেন্ট প্রোডাক্ট আছে, এখন পৃথিবীর 90টা দেশে ইউজ হয়, যদিও আমরা বাংলাদেশ থেকে শুরু করছি। এবং এই পুরো সময়টাতে আমাদের টিমে এখন বর্তমানে 100 জনের মতো স্টাফ আছে যারা আমাদের সাথে কাজ করতেছে। এবং 16-17-তে যখন আমরা শুরু করছিলাম, আমাদের পকেটে যেহেতু টাকা পয়সা নাই, এবং আমরা এমন কিছু কাজ করতে চাইতেছি যেটা আগে খুব একটা করা হয় নাই, তাহলে ওই ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট ধরে টরে এনে এই জিনিস করা সম্ভব না। ধরেন এডুকেশন নিয়ে যে 20 বছর ধরে কাজ করতেছে, ওর মাথার মধ্যে তো অলরেডি থিওরি ঢুকে গেছে, ওর মাথা থেকে তো আর এগুলো বাই করা যাবে না। তো আমরা তখন কি করলাম, আমরা বললাম আমরা একদম হয় ফ্রেশ গ্রাজুয়েট, নয়তো থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে পড়ে, এই ধরনের ছেলে পেলেদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসব। এবং এখন পর্যন্ত আমাদের পুরো কোম্পানি যে দাঁড়ায় আছে, এটার মেইন যে সেনাপতি যতগুলা, এগুলো সবগুলা এই 16-17 টাইমে আপনাদের মতো বিভিন্ন জায়গা থেকে আইসা আমাদের সাথে হয়তো কেউ ভলান্টিয়ার হিসেবে, কেউ ইন্টার্ন হিসেবে জয়েন করছে। এবং একই টাইমে ওই সময়ে আবার বাইরে থেকে পিএইচডি করে আইসাও জয়েন করছে, কারণ এডুকেশন নিয়ে কাজ করবো, একটু তো থিওরি টিউরি এগুলো জানতে হবে। এবং আমরা তখন থেকেই এই যে একদম ফ্রেশ ইয়াং যারা আছে, কখনো আমরা তাকায় দেখি নাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, নাকি ডিগ্রি ফেল, নাকি ইউআইবি থেকে পড়ছে, নাকি ওই এমআইটি থেকে পিএইচডি করে আসছে। আমরা অ্যাজ এন এমপ্লয়ার, আমরা গত 7 বছরে এইটা তাকায় দেখি নাই সে কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে। রাদার আমরা দেখার চেষ্টা করছি তার কি স্কিল আছে। এবং আমাদের অফিসে এরকম ঘটনাও ঘটছে, পিএইচডি করে যে বেতন পাইতেছে তার চেয়ে বেশি বেতন পাইতেছে যে ইন্টারমিডিয়েট পাস। সো এইটা তো বাংলাদেশের এরকম কিছু প্রতিষ্ঠান হয়তো ইন্টারনালি করে, কিন্তু এটা খুব একটা শেয়ার করে না। এটা জাস্ট এই জন্য বললাম যে বোঝানোর জন্য যে আমরা যখন ভাবতেছি অ্যাজ অ্যান এমপ্লয়ার লোকালি, আমরাও কিন্তু একইভাবে চিন্তা করতেছি। শুধু এটা বাইরের কথা না, দেশেও এইখানে আপনারা যারা আসবেন, যারা কথা বলছেন, সবাই কিন্তু এই কথাটাই বলছে। সো এখন আমাদের, আমি যখন এই এই সেমিনারটার কথা ভাবতেছিলাম, আমি ভাবতেছিলাম যে টিভেট এইটা নিয়ে আমাদের সুশীল সমাজে কিছু কি বলে নেগেটিভ আছে, ভাইব আছে, এবং এইটার একটা এফেক্ট আপনাদের উপরেও পড়ে। আমাদের কি ধারণা যে ছেলেপেলেগুলো একটু পড়াশোনা কম করে, বা বাবা মার একটু আর্থিক সামর্থ্য কম, কারণ ফাহিম ভাই বলে গেল না, আর্থিক সামর্থ্য থাকলে কি করি আমরা, দরকার হইলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই 10 লাখ টাকা খরচ করায়া। এবং এই কারণেই তো বাড়ছে আমাদের আজকে বেকারত্ব। সো প্রথম যে যে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হইতেছে যে টিভেট কে যে একটা সেকেন্ড ক্লাস এডুকেশন বা সেকেন্ড, এটা এই যে একটা মিথ আমাদের সোসাইটিতে আছে, এবং সেইটার কারণে হয়তো আপনাদের ভেতরেও এইটা সামহাও ঢুকে গেছে। এইটা থেকে বের হতে হবে, কারণ এইটা থেকে যতদিন পর্যন্ত আপনারা মানসিকভাবে বাইর না হবেন, আপনাদের ভেতরে ওই কনফিডেন্সটা তৈরি হবে না নিজের সম্পর্কে। এখন কেন আপনাদের নিজেদের সম্পর্কে ফার্স্ট অফ অল কনফিডেন্স আসতে হবে, কারণ কনফিডেন্স না আসলে আপনি কারোর সাথে কি নেগোশিয়েট করতে পারবেন, কারোর সাথে চোখ তুলে কথা বলতে পারবেন, একই টেবিলে একইভাবে কথা তো বলতে পারবেন না। চায়না আজকে যে জায়গায় আসছে, চায়নার এন্টায়ার রাইজ হয়েছে আপনাদের মতো মানুষদের কারণে। ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওয়াজ রান বাই পিপল লাইক ইউ। এগুলো আস্তে 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 বড় হয়েছে। চায়না 90s-এর পরে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বন্ধ করে দিছে এই কারণে যে, কারণ সে বুঝতেছিল তার এখান থেকে যদি গ্রাজুয়েট বাইরেতে থাকে, তাহলে এখন আমরা যে বিপদে পড়ছি ওরাও এই বিপদে পড়বে। আমরা তো সেটা হইতে দেই নাই, কারণ হইতেছে সরকারের আবার ঝামেলা হবে, আবার টাকা আছে আমি পড়াবো, তোর কি সমস্যা, প্রাইভেট ইউনিভার্সিটি সমানে হইছে, রাইট? তো চায়না ওইটা হইতে দেয় না, এই কারণে চায়না আজকে এই জায়গাতে।
জার্মানিতে, আমি জার্মানিতে ছিলাম তো, তো জার্মানিতে ডুয়াল ভোকেশনাল সিস্টেম আছে এবং 50% মানে গ্রাজুয়েট মানে পোলাপান ওই দুইটা জায়গাতেই করে, এবং ভোকেশনাল তাদের জন্য একটা ম্যান্ডেটরি কাইন্ড অফ থিং অনেকটা। আর এই যে কানাডা বা অস্ট্রেলিয়া গালফ গুলোতে তো এগুলো তো বাড়তেছেই। জাস্ট আপনাদের সাথে রেলেভেন্ট একটা ডাটা শেয়ার করি। 2030 সালের ভেতরে সারা পৃথিবীতে 8.5 কোটি এই টিভেট রিলেটেড জব বের লোক পাওয়া যাবে না, কারণ ওইসব জায়গাতে লোক পাচ্ছে না ওরা। 8.5 কোটি, বিশেষ করে উন্নত দেশগুলোতে। আমাদের দেশে তো লোক আছে, তো আমরা চাইলেই ওই মানে তার মানে আমাদের কে না নিলে ওই দেশগুলো চলবে না, লিটারেলি চলবে না। জাপান চলবে না, মানে ইতালির অনেকগুলা দেশ আছে চলবে না, মানে ইতালি মানে ইউরোপের অনেকগুলো, ইতালি তার মধ্যে একটা। সো এই জিনিসটা মাথায় নেওয়াটা জরুরি যে আমরা ভ্যালুয়েবল, আপনারা ভ্যালুয়েবল, আপনারা নেসেসারি। আপনাদেরকে জাস্ট হয়তো রাইট স্কিলটা নিয়ে রাইট জায়গাতে যাইতে হবে, এইটা জাস্ট ফার্স্টে মাথায় নেন। কারণ কনফিডেন্স নিজের প্রতি যদি না আসে, অনেক কিছুই তৈরি হবে না, অনেক ইনিশিয়েটিভ আপনি নেবেন না। কারণ সমাজ এবং আমাদের পরিবার প্রতিনিয়ত আমাদেরকে বুঝাইছে আমাদেরকে দিয়ে কিছু হবে না, আমাদেরকে দিয়ে কিছু হবে কি হবে না ওটা আমরা গত বছর দেখাই দিছি। সো যেটা অনেক রাজনৈতিক দলরাও পারে নাই, নর্মাল স্টুডেন্ট সাধারণ স্টুডেন্টরা অনেক কিছু করতে পারে, বাট তার জন্য নিজের প্রতি একটা কনফিডেন্স আসতে হবে। এখন খুব কুইকলি বলি যে জবের যে কথাটা বললাম, এখন কথা হইতেছে কি, প্লাম্বিং এর জব কি নাই হয়ে যাবে, ইলেকট্রিশিয়ান কি আর লাগবে না? ব্যাপারটা কিন্তু তা না। ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং এগুলো সবই লাগবে, কিন্তু একটা চিন্তা করেন ফোনের আলাপটা। ফোন আগে কিরকম ছিল? ল্যান্ডলাইন ছিল না, ল্যান্ড ফোন ছিল। ওইটাতে কি হইতো, এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষ হলে কথা কইতো। এখনো তো আমরা কথা কই কি দিয়া কই? স্মার্টফোন দিয়ে বলি। কাজটা কিন্তু সেম, টেকনোলজিটা ডিফারেন্ট হয়ে গেছে। এবং ল্যান্ডলাইন ইন্ডাস্ট্রিতে যারা তখন সার্ভিস দিত, কাজ করতো, তারা কিন্তু আউট। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন, কিন্তু কাজটা কিন্তু রয়ে গেছে। মানুষ কি কথা কওয়া বাদ দিয়ে দিছে? তা তো আর না। তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে যে হ্যাঁ, আমি ইলেকট্রিকের কাজ করছি, এইটা থাকবে, কিন্তু হয়তো ওই যে সেবা, যেমন আমাকে অ্যাপে কল করবে, আমি যাব এবং আমি সার্ভিসটা দিব, 5 স্টার রেটিং দিবে আমারে, আমি তাকে রেটিং দিব। এই যে আমি অ্যাপ ব্যবহার করে সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছি কিনা, এই স্কিলটা আমার আছে কিনা। বলতেছিল না একজন যে কিউআর কোডটা কিভাবে স্ক্যান করতে হয়, এটা পারতেছে না একজন। তার মানে একটা সময় ছিল, আমি জানি না এটা আমাদের সময় ছিল, যে মাইক্রোসফট ওয়ার্ড পারাটা এটা একটা স্কিল ছিল। 2000 টাকাতে মাইক্রোসফট ওয়ার্ড শিখাইতো। আর এখন কি আমরা কেউ জিজ্ঞেস করি যে ভাই আপনি মাইক্রোসফট ওয়ার্ড পারেন কিনা? কারণ আমরা ধৈরেই নেই যে ওইটা একটা নেসেসারি স্কিল, ওটা আর কেউ আলাদাভাবে জিজ্ঞেস করে না। কিন্তু এখনো আমরা শুনতেছি এই যুগে এসেও কেউ ইমেইল কিভাবে দিতে হয় মানে সে পারতেছে না। সো তার মানে এই ধরনের নেসেসারি কিছু স্কিল, আপনারা টেকনিক্যালি যতই সাউন্ড হন, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি তো কিছুই মানে আসলে শিখি নাই, এটার ভিতরে কি তার মার আছে, কি কেমনে সকেট টকেট আমি কিচ্ছু বুঝি না। কিন্তু একজন আপনারা ধরেন যে খুব ভালো জানেন, কিন্তু আপনি যে ভালো জানেন এটাই বা জানাইবেন কেমনে, এটাই মানুষ বুঝবে কেমনে? কারণ আইসা এটা কি ইয়া হবে, এইটাই এই জন্য অটোমেশন যা হচ্ছে। দেখেন এখন আমরা ফোন নিতেছি, নিয়ে বলতেছি এই গুগল তুই আমার একটা ইয়া পাঠা, কি বলে, পিজা পাঠা, একটু বইলা দিয়ে রাইখে দিছি। গুগল জানে আমি কই থাকি, গুগল জানে পিজার দোকান কোথায় আছে আশেপাশে, ওইন থেকে ও একটা পিজা কিনা মানে ও ও অর্ডার প্লেস করে দিছে, কিনা পাঠাই দিছে। এখন ওই যে পিজার কোম্পানিটা, ওই যে পিজার দোকানটা, ও যদি এই গুগলের সাথে কানেক্টেড না থাকে, তাহলে কি ওর ব্যবসা আর হবে? হবে না। সো তার মানে ব্যবসা কিন্তু সেম, পিজাই বানাইতেছে, হয়তো সবচেয়ে ভালো পিজা বানাইতেছে, কিন্তু এটা আমার কাছে পর্যন্ত আর আসতেছে না, কারণ সে তার ব্যবসাটাকে বা তার যে মানুষগুলো আছে তারা এই যে নতুন চেঞ্জ হইতেছে টেকনোলজি গুলোর সাথে সে অ্যাডাপ্ট করে নাই।
সো এইটা অ্যাজ এ ব্যক্তি হিসেবে বা অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে যদি আমরা পরিবর্তন না করি, আমরা অবসোলিট হয়ে যাব। সো এইটা একটু মাথায় রাখা যে কাজের ভবিষ্যতে অনেক কাজ চলে যাবে বলতেছি, কিন্তু সব কাজ তো আর যাবে না। যেগুলা থাকবে সেগুলাতে এই ধরনের চেঞ্জগুলো আসবে। আর আরেকটা জিনিস যেটা সেটা আমিও বুঝি যে আহ, মানে অনেকে আপনারা হয়তো এই যে ইনস্টিটিউশনে যেসব টিভি, কম্পিউটার, মোবাইল, এসি এগুলা ঠিক এখন এমন মডেলের ওগুলা মার্কেটেই নাই। হ্যাঁ, এরকম পুরান দিনের মডেল হয়তো কাজ টাজ করে আসছেন। এখন যে ধরনের টিভি ঠিক করতে হবে, যে ধরনের মোবাইল, যে ধরনের এসি, যে ধরনের গাড়ি, এই ধরনের গাড়ি বা এসি বা টিভি ঠিক করে আসার বা ওইটা নিয়ে কাজ করার হয়তো মানে অপরচুনিটি অনেকেই পান নাই। সো এই আপগ্রেডটা যে নতুন মেশিনটা কি হবে, মানে ওয়াশিং মেশিন বাংলাদেশে যেটা, জার্মানিতে কি একই ওয়াশিং মেশিন? না তো। জার্মানিতে কি একটু আরো অ্যাডভান্স। সো তার মানে আপনি বাংলাদেশের ওয়াশিং মেশিনে ওস্তাদ, and জার্মানিতে আপনি বললেন যে আমি তো খুব ভালো পারি এটারই মেশিন, ওয়াশিং মেশিনের সব খুঁটিনাটি আমি জানি, খুইলা মুইলা সব নিজে আবার জোরে লাগাই ফেলাইতে পারবো। আর জার্মান ল্যাঙ্গুয়েজটাও শিখছেন মনে করেন কোনো মতে। তারপরে গেছেন জার্মানিতে, যে কোম্পানিতে, ওরে কইলো যাই, এই একটা লোক বলছে ওর ওর ইয়ার কি বলে, ইয়ার নষ্ট হয়ে গেছে ওয়াশিং মেশিন, যাও সার্ভিসিং করে আসো। যাই, এখন আপনি তো মাথা নষ্ট, যে এই এই এসি তো মানে এই এই ওয়াশিং মেশিন তো জীবনে দেখি নাই। বুঝছেন কাহিনীটা? সো যখন আপনারা এইখানে দেশে স্কিল, যেখান থেকে ট্রেনিং নিচ্ছেন, যে স্পেসিফিক ট্রেডে নিচ্ছেন, ওইটাও একটু খেয়াল রাখেন যে আপনি যেই মেশিনে দিয়ে আপনারা শেখাইতেছে ওই মেশিন আবার ঠিক আছে কিনা। ওয়েল্ডিং শেখাইতেছে খুব ফাটায়া একদম, তারপরে দুবাই গিয়া দেন আল্লাহ, তো এটা অন্য ধরনের, জীবনে ধরি নাই। সো যখন আপনারা এই জিনিসগুলো, কারণ টেকনোলজি, আমাদের দেশের টেকনোলজি কিন্তু অন্য দেশের তুলনায় একটু পিছায় আছে, এটা মাথায় রাখা। তো আর আমি এখানে সবাই বলছে যে, এবং আপনারা বলছেন যে আপনারা 30% যারা আসলে দেশের বাইরে যাইতেছেন, বাকিরা আসলে দেশেই থাকতে চান। সো এইখানে অলরেডি আগের স্পিকাররা আসলে একটা পাথওয়ের কথা বলছে, যে একটা হইতেছে যে আপনারা যারা এখন কাজ খুঁজতেছেন, আমার ইয়া থাকবে, চোখ বন্ধ কইরা যেখানেই ফার্স্টে কোনো একটা সুযোগ পাবেন, অ্যাপ্রেন্টিসশিপ হোক, হ্যাঁ, একটা ছোট কাজ হোক, ঢুইকা যান। একটা ঢুইকা যাওয়া, এখন এই মুহূর্তে কত টাকা দিতেছে এটা ভাইবেন না, আপনার কিন্তু স্কিল শুরু হয়ে গেছে, মানে আপনার ট্রেনিং শুরু হয়ে গেছে, আপনার এগুলো রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। সো বইসা থাকার চেয়ে এটা আপনার এলাকাতে ওয়েল্ডিং মেশিনের দোকানেও যায় যদি শুরু করে দিতে পারেন, এটা শুরু করে দেন। এটাতে লজ্জা পায়েন না, এটাতে কে কি মনে করবে এটা পায় না। যদি মনে হয় যে নিজের উপজেলাতে বন্ধুরা টিটকারি মারবো, তাইলে পাশের উপজেলাতে যায় হইলেও শুরু করে দেন জিনিসটা, এটা খুব জরুরি। সো একটা পাথওয়ে তো অবশ্যই বাংলাদেশে, তারপরে বাংলাদেশ থেকে বাইরে জাম্প করার জন্য আপনার একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, শিখে তারপর যাবেন। কিন্তু আমি একটু আগে একটু এখন দেশের কাহিনীটা বলি, দেশে কি কি চেঞ্জ হইতেছে। ম্যানুফ্যাকচারিং এ কিন্তু বেশ ভালো এখন চেঞ্জ আসবে আমাদের দেশে, এটা ফাহিম ভাইও বলছে। আকিজ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং অন্য এই জায়গাগুলোতে বেশ ভালো চেঞ্জ আসবে। সো এটা মাথায় রাখেন। সবচেয়ে বেশি কোন ক্যাটাগরিতে জব হয় এটা কি আমরা জানি? ইঞ্জিনিয়ারিং জব আছে, এই আছে। যে কোনো একটা কোম্পানিতে সবচেয়ে বড় এমপ্লয়ি ফোর্স কোথায় থাকে? সেলস। এখন আমি যদি ধরেন যে ওয়ালটন হই, আমার কাছে তো যে আমার ফ্রিজ এসি জানে এগুলো টেকনিক, টেকনোলজি, সে যদি একটু সেলসটা পারে, তাহলে ও আমার জন্য মোর ভ্যালুয়েবল না, যে কিনা বিবিএ কইরা আসছে। কারণ সে তো বিবিএর, ওরে তো আর ইয়া শেখানো যাবে না, 4 বছর 2 বছর এই এই তো টেকনোলজি শেখানো যাবে না। সো 60% জব, এই যে হোয়াইট কলার জব যেগুলো আমরা বলি, আসলে সেলসে। সো এবং এই সেলসের জন্য কিছু সফট স্কিল লাগে, মানে কি, বেচতে পারতে হয়। বেচতে পারতে মানে কি, নিজেরে বেচতে পারা, নিজের প্রোডাক্টটা বেচতে পারা। সো এই সেলস স্কিলটা
কিভাবে আসে, কোথা থেকে আসে, কোন জিনিসটা আমি যদি বুঝি, বাইরে কি বললে ভাই আমার কাছ থেকে নিব, ভাইয়ের বাচ্চা কি, ভাইয়ের সংসার কেমনে, এগুলো আমি আলাপ সালাপ করে আগে ভাইরে ভালো মতো বুঝলাম। এখন তারপরে হইতেছে আমার প্রোডাক্টটারে বেচে দিলাম। আগে তার সম্পর্কে ফুললি জানলাম, এটাই সেলস, আর কিছু না। তার মানে ভাইরে আমি যদি একটা এসি বেচতে চাই, আগেই আইসা যদি বলি এসির এই ফিচার এইটা এটা নেন, ওকে ভাইকো না, নিবে না। সো বাট আমি যদি আগে ভাইয়ের সম্পর্কে ভালো মতো বুঝি জানি, ওনারে তখন বলবো যে ভাই বাচ্চা কাচ্চা আছে, কষ্ট টষ্ট হয়, হ্যাঁ এটা এটা হইতেছে, তাহলে আপনি নেন ভালো হবে। ভাই নতুন বিয়ে করছে, ভাই নতুন বিয়ে শাদী করছেন, এখন গরমকাল, ভাবি কষ্ট পাবে, একটা এসি নিয়ে নেন। So, তার মানে কি আমি এসি বেচতেছি, এক তো নিয়েছি, কিন্তু প্রত্যেকের কাছে আলাদা আলাদা স্টাইলে বেচতেছি, এটাই সেলস। সো এই স্কিলটা যদি আমরা নিয়ে নিতে পারি, কোন সেক্টরে কাজ করতেছি, কোন দেশে কাজ করতেছি, এটা ডাজেন্ট ম্যাটার। কারণ এই একটা জিনিস কোনোদিন রোবট, এআই, অন্য কোনো কিছু এটারে রিপ্লেস করতে পারবে না। কারণ দিন শেষে পৃথিবীতে তো মানুষ মানুষের সাথেই ব্যবসা করে, মানুষ মানুষের সাথে রিলেশন। তো এটা তো হঠাৎ করে একটা রোবট এসে বলবো না হ্যালো ভাই এসি কিনে এনে, এর তো আর হবে না। বড় জোর কি রিপ্লেস হবে, ভাই যেটা সালমান ভাই যেটা বলতেছিল যে ওই যে যে মপিং করতেছে ইয়াতে, সেইখানে রোবট চলে আসবে। সো এছাড়া যেইখানেই হিউম্যান ইন্টারাকশন, এই জন্য কেয়ার গিভিং, টিচিং, এগুলো জীবনে রিপ্লেস হবে না। এগুলো যত দিন যাবে তত এগুলো আরো ভ্যালুয়েবল হবে। আমার এসি নষ্ট হয়ে গেছে, আমার এই নষ্ট হয়ে গেছে, এটা জীবনে রোবট পারবো না। রোবটটা তো আমি ঘরেই ঢুকতে দিব না, আর কি না কি উল্টাপাল্টা করে, কেটা ঢুকতে, কোন পাগলে ঢুকতে দিবে রোবটের ঘরে? সো তার মানে ওই জিনিসগুলো কখনো রিপ্লেস হবে না। আচ্ছা, সো ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি এখন কাজ খুঁজতেছেন, আপনি কবে কাজ পাবেন জানেন না, ওকে বসে থাকবেন চুপচাপ, আর মাঝে মাঝে এইসব সেমিনার টেমিনারে আসবেন, মোটিভেশনাল স্পিচ শুনবেন, আর সিভি ফালাবেন। কি কি জিনিস আছে আপনি রাইট নাও এখনই শুরু করে দিতে পারেন। একটা জিনিস আপনি শুরু করে দিতে পারেন, সেটা হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এবং কোনগুলা টপ প্রায়োরিটি দেওয়া উচিত এটা আমি একটা লিস্ট বলে দিই। অ্যারাবিক, দেন মানে সহজের সিরিয়ালে যাইতেছি, অ্যারাবিক শেখেন, নাহলে স্প্যানিশ শেখেন, নয়তো জার্মান একটু খটোমটো, ইয়াটা শেখেন, ওই যে কি বলে জার্মানটা, জাপানিজটা শেখেন, তারপর জার্মান, এই হইতেছে সিরিয়াল। জার্মান নিলে রিস্কি একটা দেশ, জাপান নিলে রিস্কি একটা দেশ, আর স্প্যানিশ নিলে সুবিধা কি, 23টা দেশের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। তো তার মানে 23টা দেশ আপনার জন্য ওপেন হয়ে যাবে। অ্যারাবিক নিলে মোটামুটি 20-21টা দেশ আপনার জন্য ওপেন হয়ে যাবে। So, আর হইতেছে চাইনিজ গুলা যেহেতু এখন খুব টপে আছে, চাইনিজ আর একটা ল্যাঙ্গুয়েজ আপনার নিয়ে নিলে ভালো। সো এই যে 5টা ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে একটা পিক করেন, এখন এইটা আপনি আপনার সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা দিয়ে আপনি শুরু করবেন। আমি জার্মানিতে প্রায় 2 বছর ছিলাম, অনেক কষ্ট করে আমার বাধ্যতামূলক ভাবে, যেহেতু স্কলারশিপ নিয়ে গেছি, A1 A2 পর্যন্ত অনেক কষ্ট করে শিখছি আর কি। হ্যাঁ, মানে মনে হয়েছে যে এটা মানে শেখা আমার দ্বারা সম্ভবই না। হ্যাঁ, আবার আইআইটিতে যেহেতু পড়ছি গাজীপুরে, ওখানে অ্যারাবিক শেখানোর চেষ্টা করেছে, পেটে বোমা মারলেও 2টা অ্যারাবিক শব্দ বাইর হয় না ধরেন। হ্যাঁ, সো সো তার মানে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু সময় লাগে। আবার বাংলাদেশে বসে ল্যাঙ্গুয়েজ শিখতে আরো বেশি সময় লাগে, কারণ আপনার লোকে তো কেউ অ্যারাবিকে প্র্যাকটিস করতেছে না, জার্মানে প্র্যাকটিস করতেছে না। সো এই জন্য কিছু অ্যাপ আছে, এই যে ডুওলিঙ্গো যেমন একটা অ্যাপ, এই অ্যাপটাতে এরকম ফ্রি কনভারসেশনও করা যায় ওর লগে। আর আর এখন হইতেছে কিন্তু আপনি এই যে চ্যাট জিপিটি বা এগুলা, এই ধরনের এগুলোর সাথে আপনি কিন্তু এখন কনভারসেশনও করতে না। সো প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। সো আর কিছু না হোক, বসে বসে টিকটক ইউটিউব দেখাচ্ছে, একটা ভাষা ভাই শেখা শুরু করে দেন, ভাষার ABCD গুলা শেখা শুরু করে দেন, অন্তত রিডিং যেন পড়তে পারেন, এইটা খুব জরুরি, বসে থাকার কিছু নাই। এবং ফাইনালি যে মেসেজটা আপনাদের জন্য, যে সবাই মাথায় রাখেন যে একটা না একটা সময় ব্যবসা করব, একটা ব্যবসার মধ্যে ফজিলত আছে,
ব্যবসার মধ্যে নিয়ামত আছে, আল্লাহ নিয়ামত দিছে। আজকে দেখেন সেবার যে আদনান ভাই, উনি কি আপনাদের মতো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক? না। তাহলে এই ধরনের একটা স্টার্টআপ যেখানে কিনা এই যে যারা এই ধরনের সার্ভিসগুলো দেয় তাদের তো সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা সেবা না? তো উনি কেন করছে? আপনারা কেন করলেন না? বা আপনারা এরকম এক একটা ছোট ছোট উপজেলা, আপনাদের উপজেলাতে এক একটা করে সেবা ক্রিয়েট করেন। যদি ক্রিয়েট করেন তাহলে আদনান ভাই ঠিকই কিন্তু আপনাদেরকে কাজ দেওয়া শুরু করবে, কারণ উনার পক্ষে তো সারা বাংলাদেশে ছড়ানো সম্ভব না। সো এইটাও আরেকটা জিনিস মাথায় রাখা যে আমি চাকরি করি বা বিদেশ যাই, আমি নিজেকে এমন ভাবে যেন প্রস্তুত করতে থাকি যেন আজকে থেকে 5 বছর হোক 10 বছর হোক পরে হলেও আমি নিজের একটা উদ্যোগ নিতে পারি। আমি যেমন 4 বছর চাকরি করছি, তারপরে চাকরি ছেড়ে শুরু করছি। সালমান ভাই প্রায় 15-16 বছর চাকরি করে তারপরে নিজের উদ্যোগ শুরু করছি। সো নিজের উদ্যোগটা শুরু করার জন্য কিন্তু একটা ভালো প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতিটা আপনি আপনার মতো করে নিতে থাকেন। তো শেষ আমার কথাবার্তা 4টা স্টেপ। আপনি চিন্তা করেন ফার্স্টে যে আপনি আপনি কোন সাইডে যাবেন, কোন স্কিলটা আপনার আছে। আপনি আপনার 2টা স্কিল চিন্তা, একটা আপনার টেকনিক্যাল স্কিল কি আছে, হেডের অবস্থা যদি খারাপ থাকে, জংমং ধরা থাকে, এটা একটু ঘষেন। আর হইতেছে আপনার সফট স্কিল কি আছে, আপনি কি মানুষের ভালো বোঝাইতে পারেন, ভালো কমিউনিকেশন, মানে আপনার সফট, আপনার কি কারণে মানুষ পছন্দ করে, বা এই ধরনের কি স্কিল আছে, এইটারে আরো শান দেন। আর যদি না খুঁজে পান তাহলে ওইটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেন। এই মানুষের সামনে কথা বললে যদি ডর লাগে তাহলে খাড়ায় হুদে আয়নার সামনে কথা বলার প্র্যাকটিস করে। তো যেই জায়গায় এই সফট স্কিলের ঘাটতি আছে ওইটা পূরণ করেন। এইটা হইতেছে 1 নাম্বার। পিক করেন, তারপরে ওই একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস শুরু করে দেন। সেটা ইংরেজি থাকুক, পাশাপাশি আরেকটা ইংরেজিটা থাকা ভালো। ইংরেজি তো আমরা সবাই 12, 15, 16 বছর পড়ছি, কিন্তু তাও পারি না। অদ্ভুত কথা যে একটা ল্যাঙ্গুয়েজ 14-15 বছর ধরে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হইতেছে বিভিন্ন ভাবে। এটা না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফার্স্টেই স্যাররা কইছে গ্রামার শিখ। এই গ্রামার শিখতে যাই, হ্যাঁ, রোগী আসার আগে ডাক্তার মইরা গেছে না, ডাক্তার আসার আগে রোগী এই প্রেজেন্ট পাস্ট টেন্স এই যে মাথা শেষ। বাংলা কি আমরা এমনি শিখি? এমনি যদি বাংলা শিখাইতে যেত তাহলে বাংলা পারলাম না হইলে। সো সো আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এইভাবে। এই গ্রামার গ্রুমার শিখতে গেলে আর ল্যাঙ্গুয়েজ শেখা হবে না, বাট একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেন। এই যে জবের যে ট্রেন্ড, এই যে যে কয়েকটা কথা বললাম যে এইদিকে এই যাইতেছে, ওই যে গাড়ির মেকানিক, গাড়ি খুব ভালো বোঝেন ভাই, আগামী 10 বছরের ভিতরে সব গাড়ি চেঞ্জ, ইলেকট্রিক গাড়ি আইসা পড়বো। যদি শিখতেই হয় ইলেকট্রিক গাড়ির খোঁজ খবর লন। ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে 1-2টা কোম্পানি আছে, ওখানে যান। দেখুন যে ভাই আমি মাগনা কামস করুম 6 মাস, একটু 3 মাস, আমার একটু ইলেকট্রিক গাড়িটা আমি শিখি। সো গাড়ি বা মেকানিক্যালি যারা চিন্তা করতেছেন তারা কিন্তু ওই যে ওই এসির কাহিনী হয়ে যাব, যে এসি শিখছি এইটা ওয়ালটনের, ওইখানে তো যায় দেখি অন্য, তাহলে তো আর হবে না। হ্যাঁ, তো এইটা একটু খেয়াল রাখেন। আর সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা প্রথমে বলছি, নিজের উপরে বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখেন। এই ভাই আলাপ শেষ, ডান। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করেন, হয়তো হাতে আরো 5-10 মিনিট সময় আছে। লেটস হ্যাভ সাম কোয়েশ্চেন, এবং অন্য কোনো কিছু যদি আপনাদের থাকে বলতে পারেন।